প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও নতুন একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পুরুষদের ডিজিজ, সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট বা বৃদ্ধি। এই প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টের জন্য প্রচণ্ড পরিমাণে ভুগে থাকে অনেক পুরুষরা। অবশ্য এটা বৃদ্ধদের সব থেকে বেশি হয়, কিন্তু বৃদ্ধদের হতে হতে এখনকার জেনারেশনে এখন ইয়াঙ্গারদেরও দেখা দিচ্ছে এই ডিজিজটি। সেটা হচ্ছে প্রোস্টাটাইটিস, অর্থাৎ এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড বা এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। তো প্রোস্টাটাইটিস কাকে বলছে এবং প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট, সেটাকে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতেই। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা পুরুষদের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গানের একটা আলোচনা যেহেতু হতে চলেছে, সেহেতু ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। অবশ্যই আশা রাখছি যারা এই রোগটায় ভুগছেন তাদের তো অবশ্যই পাবেন, উপকার পাবেন এই ভিডিওটা দেখে, এবং যারা ভোগেননি তাদেরও উপকার হবে। কেন? তার ম্যানেজমেন্টটা পেয়ে যাবেন, তার চিকিৎসা আগাম পেয়ে যাবেন, তার সুব্যবস্থা, তাতে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আমার ওই রোগটা থেকে আমি এড়িয়ে চলতে পারবো, সেটাও জ্ঞান লাভ করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। সেই কারণের জন্য প্রত্যেকেরই ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেলদের ক্ষেত্রে। তো বন্ধুরা, একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। তো বন্ধুরা, এই যে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হলে আপনি কিভাবে বুঝবেন, কিভাবে বোঝার পরে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন, সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা আমি এখানে এই ভিডিওটিতে করছি। তো প্রোস্টেট গ্ল্যান্ডটা কি আগে জানতে হবে, অ্যানাটমিক্যালি এর পজিশনটা কোন জায়গায় সেটাকেও জানতে হবে। এই প্রোস্টেট গ্ল্যান্ডটি হলো পুরুষদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে জননাঙ্গ যেটা, সেটা হচ্ছে মেল যে ইউরিনারির যে নালী, ইউরিনের নালী, প্রস্রাবের যে নালী, লিঙ্গের ঠিক গড়া, লিঙ্গের মধ্য হইতেই কিন্তু ইউরিনটা পাস হচ্ছে। সেই ইউরিন নালীর ভেতরে, অর্থাৎ পিউবিক যে বোন আছে, সেই পিউবিক বোনের ঠিক পেছনে, ঠিক কোলভাগের কাছে, ওই পিউবিক বোনের পেছনেই কিন্তু আছে আমাদের ইউরিনারি ব্লাডার। ঠিক এই পিকচারটার মতন আমি পিকচার দিয়ে দিচ্ছি, তাতে প্রোস্টেট গ্ল্যান্ডটাও মেনশন করে দেখানো আছে। দেখুন যে ইউরিনারি ব্লাডার, ওই ইউরিনারি ব্লাডার থেকে দেখুন প্রস্রাবের নালীটা বেরিয়ে আসছে, এসে লিঙ্গের দ্বারাই কিন্তু ইউরিন বাইরে বেরিয়ে যাচ্ছে। ওই যে ইউরিন নালীটা যেটা আছে, ও দুই পাশে যে দুটো গ্ল্যান্ড দেখতে পাচ্ছেন, ওই দুটো গ্ল্যান্ডই হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এবং তাহলে যদি বলেন যে আমাদের প্রস্রাব যেহেতু ওই ইউরিনারি নালী থেকে আসছে, যার নাম আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজ ইউরেথ্রা বলে, তাহলে বলবেন যে সিমেন্টটা কোথা থেকে আসে? বীর্যটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট থেকে কিন্তু ওখানে ভালভের দ্বারায় সিস্টেমিক্যালি চলে। যখন সিমেন আসে তখন ইউরিনটা বন্ধ হয়ে যায়, ওখানে ইজাকুলেটরি ডাক্টের থেকেই কিন্তু সিমেন চলাচল করে, ইউরিনটাও পাস হয়। এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম। এবং এই ইউরেথ্রা অর্থাৎ প্রস্রাবের নালী, এই নালীর দুই পাশেই কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে। এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বিবৃদ্ধি হলে বা বাড়লে তার কি সিমটমস আসে অবশ্যই আলোচনা করছি। তো বন্ধুরা,
আমরা জানলাম এটি কোথায় অবস্থিত, কোন জায়গায় কোন পজিশনে থাকে, অ্যানাটমিক্যালি তার পজিশন আমরা জানলাম। এবারে এর প্রদাহের লক্ষণ হিসাবে লক্ষণটা আমরা জানবো যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য কি সিমটমস আসে, এটি বাড়লে কি হয় না হয়, সমস্ত কিছু লক্ষণ অনুযায়ী আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা বাড়লে কি হবে, প্রথমে কি হবে যে তলপেটের কাছে গরম অনুভব হবে এবং ছুঁচফুটানোর মতন ব্যথা অনুভব হবে এবং বারবার বারবার প্রস্রাবের বেগ আসবে। প্রস্রাব করতে যাবেন, প্রস্রাব কিন্তু আসবে না, বেঁধে বেঁধে যাওয়া ভাব মনে হবে। আপনি যতটা প্রেসার দিচ্ছেন প্রস্রাব করার জন্য অতটাও কিন্তু প্রস্রাব আপনার আসবে না, যার জন্য যন্ত্রণা অনুভব হবে এবং পা এই কোলভাগটা গুলো সমস্ত কিছু গরম অনুভব হবে এবং যতই প্রস্রাব করার জন্য বেগ দেন না কেন বা কোথান না কেন, প্রস্রাব কিছুতেই আসবে না। যার জন্য প্রস্রাব যখন না আসবে, মূত্রথলিতে প্রস্রাবটা আবদ্ধ থাকার জন্য অসহ্যকর যন্ত্রণা হবে, তলপেট একদম সবসময় যেন ভার এবং পিউবিক যে হেয়ার রিজিয়ন, পিউবিক হেয়ার, সেই পিউবিক বোনের কাছে কিন্তু গরম ভার অনুভব হবে, জ্বালা জ্বালা ভাব করবে এবং বারবার বারবার প্রস্রাবের বেগ আসবে, আপনি বেগ দিলেও প্রস্রাব হবে না। যাদের বেশি অ্যালার্জমেন্ট হয়, মানে গ্রেড 2-তে হয়তো অ্যালার্জমেন্ট আছে, তাদের কিন্তু এইরকমই হয় যে অতিরিক্ত প্রেসার দিচ্ছেন তবুও প্রস্রাব আসছে না। যাদের গ্রেড 1-এর অ্যালার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, তাদের কি হয়, প্রস্রাব করতে গেলে কি হয়, প্রস্রাবে হালকা ব্যথা অনুভব হলো, ব্যথা অনুভব হওয়ার পরে কি হয়, প্রস্রাবটা বেঁধে বেঁধে যাওয়া ভাব মনে হয়, প্রস্রাব করছেন বেঁধে গেল, যতটা প্রেসার দিচ্ছেন আসছে না, শুরু হয়ে প্রস্রাবটা পড়ছে, এইরকম মনে হয়। এবং যাদের বেশি বৃদ্ধদের, বয়স্কদের ক্ষেত্রে মানে প্রস্রাব করার জন্য ছটফট করছে, যন্ত্রণা হচ্ছে, তলপেট ফুলে একদম ফুলে উঠেছে, কিন্তু প্রস্রাব করতে যাচ্ছেন, প্রস্রাব হচ্ছে না। তো প্রস্রাবের বেগ দিচ্ছেন, প্রস্রাব মোটে হচ্ছে না, যদিও কুতিয়ে 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 করছেন, তো একটু আদ্রু প্রস্রাব সামান্য একটু আসলো, ফোঁটা কেটে 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 একটু আদ্রু প্রস্রাব হলো, এইরকম সিমটমস হবে। এবং প্রস্রাব করার সময় একটা মানে বাদা বাদা ভাব থাকবে এবং তীক্ষ্ণ যন্ত্রণা, যেন সূচ ফোটাচ্ছে তলপেটে কিছু দিয়ে, যার জন্য পায়খানাও, এই যে প্রোস্টেট গ্ল্যান্ডটা দুপারে যখন বৃদ্ধি হয়ে যাচ্ছে, দুপারে বৃদ্ধি হওয়ার পরে কি হচ্ছে, প্রস্রাবটা কেন বাড়ছে, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। দুই পার থেকে যখন গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে, মাঝখানের স্পেসটা কিন্তু কমে যাচ্ছে, এই মাঝখানের স্পেসটা কমে যাওয়ার জন্য ইউরিনটা আসতে কিন্তু বাধা পাচ্ছে, ইউরিনটা আসতে পারছে না। ঠিক এই যে পিকচারটা এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড, এর পিকচার দিয়ে দিলাম, ঠিক এইভাবেই কিন্তু প্রস্রাবের এই সমস্যাগুলো হচ্ছে। এবারে এটা কেন আসে, এই কেন আসার দিকে আলোচনা করতে গেলে প্রথমেই আলোচনা করতে হবে ধূমপান। এই ধূমপান বা চা কফি পানের জন্যই কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ডটা এনলার্জমেন্ট হয়। যে নিকোটিন, এই নিকোটিনের জন্যই কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডটা এনলার্জমেন্ট হয়। তার জন্য আপনার ধূমপানকে পুরোপুরিভাবে বর্জন করা দরকার। এই রোগটা থেকে নিরাময় পেতে গেলে আপনার ধূমপান, আপনার চা, কফি একদম খাওয়া যাবে না, কফি বা চা এগুলোকে আস্তে আস্তে বর্জন করা অত্যন্ত জরুরি। কিন্তু আপনি বেঁচে থাকলে অনেক জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সুস্থ যদি জীবন উপভোগ করতে চান, তাহলে এই নেশা জাতীয় জিনিসগুলোকে বর্জন করা অত্যন্ত জরুরি আপনার স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য। এটা কিন্তু 1 নম্বর প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এটা বৃদ্ধদের বয়সজনিত কারণের জন্য অনেক সময় ক্ষেত্রে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা এনলার্জমেন্ট হয়, বয়সজনিত কারণের জন্যই কিন্তু এই জিনিসটা হয়। আবার
অনেক সময় উত্তেজক কোনো ঔষধ, কোনো সেক্সুয়াল কোনো ট্যাবলেট ক্যাপসুল, কোনো কিছু উত্তেজক খাওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো বিবৃদ্ধি হয়। এবং ঘোড়ায় চড়লে যখন ওই জায়গায় প্রেসার পড়ে, তাতে আঘাত লাগার জন্য কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ডগুলো বাড়তে থাকে। তো বন্ধুরা, এর পজিশন, এর লক্ষণ, কারণ সমস্ত কিছু আলোচনা করলাম। এবারে আসা যাক এর ট্রিটমেন্টের দিকে। এই ট্রিটমেন্টটা নিজেদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টগুলোকে অবশ্যই মেনে চলা দরকার। এর ম্যানেজমেন্ট, এই ধূমপান এর যেগুলো বর্জন করা অবশ্যই জরুরি, এবং জলটা বেশি পরিমাণে খাওয়া, এবং কিডনিতে যেন না পাথর পড়ে, পাথর টাথর বা কোনো উত্তেজক কোনো ঔষধ দ্রব্য যেন না সেবন না করাটা এর কিন্তু প্রধান ম্যানেজমেন্ট। এবারে চিকিৎসার দিকে আসা যাক। চিকিৎসার দিকে আসতে গেলে আমার সাজেশন করা যে ফার্স্ট মেডিসিন, এই প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টের জন্য, বিশেষ করে বয়স্কদের জন্য এই মেডিসিনটা বেশি এনলার্জমেন্ট হয়ে গেলে তখন যে মেডিসিনটি হলো ব্যারাইটাকার 30 বা 200। উচ্চ শক্তিটাই ব্যবহার করা জরুরি, কারণ উচ্চ শক্তি না ব্যবহার করলে আপনার এনলার্জমেন্টটা দ্রুত কমবে না। এই ব্যারাইটাকার 200টা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। দেখবেন আপনার এই প্রোস্টেট গ্ল্যান্ডটা এটা কিন্তু আস্তে 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 সংকুচিত হয়ে আসবে এবং ধীরে ধীরে ছোট হয়ে যাবে। এবারে বলবো, যদি এই প্রোস্টেট গ্ল্যান্ডে এনলার্জমেন্টের উপরে যদি ইনফেকশন হয়ে যায়, এনলার্জমেন্ট হতে থাকলে কিন্তু তার উপরে অবশ্যই ইনফেকশন আসে। তো ইনফেকশন যদি হয়ে যায়, ওই জায়গায় যদি ক্ষত হয়ে যায়, তখন কিন্তু যে মেডিসিনটা, সেই মেডিসিনটি হলো ক্যালকেরিয়া সাল্ফ 200। এই ক্যালকেরিয়া সাল্ফ 200টা 2 ফোঁটা করে দিনে 3 বার, 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। দেখবেন এই এনলার্জমেন্টের যে ইনফেকশন, এটা একদম চিরতরে নিরাময় হয়ে যাবে এবং আস্তে 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 আপনার এনলার্জমেন্টটা সংকুচিত হয়ে ঠিক পরিমাণ মতন থাকবে। এই প্রোস্টেট গ্ল্যান্ড কিন্তু প্রত্যেকটা পুরুষেরই থাকে। এর জন্য এনলার্জমেন্টের জন্য হুট করে অপারেশন কিন্তু না করাটাই ভালো। এর পরবর্তীকালে কিন্তু অপারেশন করলে বিভিন্ন রকমের সাইড ইফেক্ট এবং সমস্ত অন্যান্য রোগের সম্মুখীন হতে হয় প্রত্যেকটা পুরুষকে। সেই কারণের জন্য ট্রিটমেন্ট করে এর নিরাময় করে নেওয়াটাই বাঞ্ছনীয়। তো ইনফেকশনের জন্য আমি মেডিসিন দিয়ে দিলাম, এই ক্যালকেরিয়া সাল্ফ 200টা দিনে 3 বার খালি পেটে খাবেন। এবং এটা যদি কোনো হস্তমৈথুন, এই এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ডের সহিত কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন করে করে এই জিনিসটা আসে, হস্তমৈথুনের অভ্যাস যদি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনের রিমেডিটা চেঞ্জ হয়ে যাবে। তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা সেটা হলো থুজা অক্সিডেন্টালিস। এই থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি, এটা 200 পোটেন্সি নেবেন। এটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এবং ঔষধ তো খাবেন, তার সাথে কিন্তু ওই বদ অভ্যাসটাকে আপনার বর্জন করা জরুরি, অত্যন্ত জরুরি। না হলে এই সমস্ত ডিজিজগুলো থেকে কোনোদিনই নিরাময় পাবেন না। তো আমার সাজেশন করা নেক্সট যে মেডিসিন, সেটা প্রত্যেকটা ডিজিজের প্রত্যেকটা স্টেজেতেই কাজে লাগবে। সেই মেডিসিনটা হলো সেবাল সেরুলেটা মাদার টিংচার। এই সেবাল সেরুলেটা মাদার টিংচারটি, এটা মিরাক্কেলজনক কার্যকরী এই প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট বা প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে। এই মেডিসিনটি 15 ফোঁটা ঔষধ কি 10 থেকে 12 ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার সকাল রাত্রে খালি পেটে খাবেন। দেখবেন আপনার এই এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড চিরতরে নিরাময় হয়ে যাবে। প্রত্যেকটা স্টেজের মেডিসিন আমি আপনাদের কাছে ডিসকাস করলাম, কজেস এবং লক্ষণ, সিমটমস
সমস্ত কিছুই আমি ডিসকাস করলাম। তো এই অনুযায়ী আপনারা মেনটেনেন্স করে চলবেন, দেখবেন আপনার ডিজিজ আপনার আপন ইচ্ছায় নিরাময় হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু উপকারে লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেককে শেয়ার করবেন যেন তারা সচেতন হতে পারে এই ডিজিজটা থেকে। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।